আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এখন দেখছো লার্ন টু মোরের বাংলা ক্লাস। আমি তোমাদের সঙ্গে সায়ক। আজকে আমি পড়াবো ক্লাস 8 অষ্টম শ্রেণীর বাংলা বইয়ে যে কবিতাটি রয়েছে স্বাধীনতা, ল্যাংস্টন হিউজের লেখা। এই কবিতাটি নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। তোমরা প্রত্যেকেই জানো যে স্বাধীনতা কবিতাটি ল্যাংস্টন হিউজ লিখেছেন। স্বাধীনতা মানে কি তোমরা প্রত্যেকেই জানো, তবে সেটা জানার আগে দু একটা কথা তোমাদেরকে একটু বলে দিই। এই কবিতাটির অনুবাদ করেছেন, এই স্বাধীনতা কবিতাটির অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়, আমাদের বাংলা সাহিত্যের এক অনবদ্য আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায়। আর মূল কবিতা, যার ইংরেজি নাম ফ্রিডম, যেটি লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক রেনেসাঁস যুগের কবি ল্যাংস্টন হিউজ। রেনেসাঁস বিষয়টি কি একটু জাস্ট ছোট্ট করে শুনে নাও। যখন সাহিত্যের আন্দোলন শুরু হয়, একদিকে পড়ে রয়েছে আমাদের প্রাচীন যে সমস্ত সাহিত্যগুলি সেগুলি, আবার একদিকে আধুনিক সভ্যতা যত এগিয়ে যাচ্ছে, যত ক্রমবিকাশ পাচ্ছে, তত মানুষের মধ্যে আস্তে আস্তে সভ্যতার বিকাশ হচ্ছে। শুধু তাই নয়, মানুষের মধ্যে সভ্যতার বিকাশের পাশাপাশি তাদের সাহিত্য, সংস্কৃতি, জীবনচর্চা, খাদ্যাভ্যাস সমস্ত কিছুরই পরিবর্তন ঘটছে। শুধু তাই নয়, পোশাক পরিচ্ছদেরও পরিবর্তন ঘটছে। যখন ইংরেজরা আমাদের ভারতবর্ষে এসেছিল, অর্থাৎ ইউরোপিয়ানরা যখন আমাদের ভারতবর্ষে এসেছিল, তারপর থেকে আমরা যদি একটু 20 শতকের ইতিহাসে যাই, অথবা 19বিংশ শতাব্দীর ঠিক শেষ ভাগের দিকে আমরা যদি যাই, তখন আমরা দেখতে পাবো একটা বিশাল আন্দোলন শুরু হয়, রেনেসাঁস আন্দোলন। রেনেসাঁস আন্দোলন, যেই আন্দোলনে সামিল ছিলেন এই ল্যাংস্টন হিউজ। ইনি এই রেনেসাঁস আন্দোলনের সময় আমরা দেখতে পাই শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, শুধুমাত্র ইউরোপিয়ান যে কান্ট্রি তাই নয়, আমাদের ভারতবর্ষে কিন্তু রেনেসাঁস আন্দোলনের বিরাট একটা প্রভাব পড়ে। তার প্রভাব কিন্তু আমরা আমাদের সাহিত্য এবং জীবন চর্চাতেও দেখতে পাই। কিরকম ভাবে? যখন প্রাচীনকালে সাহিত্যগুলো লেখা হয়, যখন বাংলা ভাষার উৎপত্তি হয়, একদম বাংলা ভাষার প্রারম্ভের দিক থেকে যখন আমরা সাহিত্যগুলো দেখতে পাই, সেই সমস্ত সাহিত্যগুলো কিন্তু ছিল মূলত একেবারে প্রাচীন বাংলা ভাষায় লেখা। বিশেষত যে সমস্ত ভাষাগুলো, মানে যে ভাষাটা মূলত ছিল সংস্কৃত ঘেঁষাঘেঁষি ভাষা, একেবারে সাধু ভাষা, সে ভাষা আমাদের মতো সাধারণ মানুষের কিন্তু বোধগম্যতার বাইরে। যাই হোক, আস্তে আস্তে সেই ভাষার কিন্তু পরিবর্তন হতে থাকে। সেই সাধু ভাষার পরিবর্তে আস্তে আস্তে চলিত ভাষায় নিয়ে আসা হয়। শুধু তাই নয়, যখন বাংলা ভাষার সৃষ্টির প্রারম্ভিককালে যখন সাহিত্য চর্চা শুরু হয়, ঠিক সেই সময় সাহিত্য ছিল দেবদেবী বিষয়ক সাহিত্য, অর্থাৎ সেখানে দেবদেবীকেই কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। হ্যাঁ, তো যেটা বলেছিলাম যে ঠিক প্রাচীনকালে, অর্থাৎ বাংলা ভাষা যখন উৎপত্তি হলো, সেই সময়ে যে সাহিত্যগুলো আমরা পাচ্ছি মূলত সংস্কৃত ঘেঁষা বাংলা ভাষায় লেখা বাংলা সাহিত্য। তার ভাষা অত্যন্ত জটিল, অত্যন্ত কঠিন। কিন্তু 19বিংশ শতাব্দী এবং 20 শতকের আমরা যদি দেখতে যাই, 20 শতক নয়, ঠিক 19বিংশ শতাব্দীতেই আমরা যদি দেখতে যাই, তখন কিন্তু সাহিত্য তথা দেশে একটা
সময়ের সূচনা হয় সেটা হচ্ছে রেনেসাঁস বা রেনেসা। এই সময়ের কিন্তু সূচনা হয়, যেটা স্টার্ট হয়েছিল প্রথম ঠিক ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। মার্কিন যুক্তরাষ্ট্রীয় কবি ল্যাংস্টন হিউজ, ইনি কিন্তু এই আন্দোলনের একজন শরিক ছিলেন। পরবর্তী সময়ে আমরা বাংলা তথা ভারতবর্ষের সাহিত্য চর্চাতেও কিন্তু এই রেনেসাঁ যুগের প্রভাব আমরা কিন্তু দেখতে পাই। তার অন্যতম পথিকৃৎ ছিলেন রামমোহন রায়, বিদ্যাসাগর প্রমুখ। এই সময়ের ঠিক কোন বিষয়টা অধিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? আমি বলেছিলাম যে সেই সময়ের যে কবিতা বা সাহিত্য লেখা হতো সেটা মূলত দেবদেবী নির্ভর। আস্তে আস্তে পরবর্তী সময়ে এই রেনেসাঁ যুগ থেকে সাহিত্যের পাতাতে আসতে শুরু করে মানুষের কাহিনী। দেবদেবীকে আস্তে আস্তে গুরুত্বহীন করে মানবতার জয়গান গাইতে থাকেন বিভিন্ন কবি সাহিত্যিকেরা। এই মানবতাই হয়ে ওঠে রেনেসাঁ যুগের প্রধান বৈশিষ্ট্য, এবং এখান থেকেই কিন্তু সূত্রপাত ঘটে মানুষের স্বাধীনতার আন্দোলন। যখন ভারতবর্ষকে শাসন করছে ইংরেজরা, সেই ইংরেজ অধ্যুষিত সেই ইংরেজ শাসনে অনেক মানুষ আস্তে আস্তে এই স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করে। কি এই স্বাধীনতা, যেটা নিয়ে ল্যাংস্টন হিউজকে একটা কবিতা লিখতে হলো? অবশ্যই উনি লিখেছেন ওনার যে মার্কিন যুক্তরাষ্ট্রীয় যে শাসন বা দমনমূলক নীতি, সেই নীতির পরিপ্রেক্ষিতে। তবে এই কবিতা আমাদের পাঠ্য বইয়ে কেন অন্তর্ভুক্ত হয়েছে? কেনই বা বাংলা সাহিত্যে আমরা এই কবিতা পড়ব? এ তো ইংরেজি কবিতা, এ তো আমাদের নয়। কেন আমরা ভারতবর্ষীয়রা, কেন আমরা বাঙালিরা আমাদের বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত এই কবিতাটি পড়ব? অবশ্যই এই কবিতাটার নাম স্বাধীনতা। তাই স্বাধীনতা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, প্রত্যেকটা দেশের ওপরেই কিন্তু বর্তায়, প্রত্যেকটা জাতির ওপরেই কিন্তু বর্তায়, প্রত্যেকটা মানুষের ওপরেই কিন্তু বর্তায়। স্বাধীনতা কখনো দেশের নিরিখে ভিত্তি করে না, স্বাধীনতা ভিত্তি করে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা দেশের জনগণের স্বাধীন চেতার উপর নির্ভর করে। তো স্বাধীনতা কি? অন্যের অধীনে না থাকাই হলো স্বাধীনতা। বর্তমানে দাঁড়িয়ে বা বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা স্বাধীন, এ কথাটা কি আমরা বলতে পারি? উত্তর না, বলতে পারি না। কেন বলতে পারি না? তাহলে একটু কবিতাটা পড়া যাক। কবি বলছেন, স্বাধীনতা কোনো দিনই আসবে না, আজ নয়, কোনো দিনই নয়, ভয় অথবা সমঝোতার মধ্যে। তার কারণ আমাদেরও তো অন্য সকলের মতন অধিকার রয়েছে। একটু কাউন্ট করবে, একটু ঠিক এই জায়গাটাকে মার্ক করবে যে আমাদেরও তো অন্য সকলের মতন অধিকার রয়েছে। দুপায়ের ওপর দাঁড়িয়ে থাকার, দুকাঠা জমির মালিকানার। শুনে শুনে কান পচে গেল, সময়ে সবই হবে, কাল একটা নতুন দিন। মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না। আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? একদমই না। স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ, বাঁচার জন্য, একটা বড় প্রয়োজনের জন্য। আমিও তো সেখানেই বাস করি, তুমি যেখানে। তাই স্বাধীনতা আমার প্রয়োজন, তোমার যেমন। আমরা ইংরেজ শাসনের যে শাসন নীতি, সেখান থেকে বেরিয়ে এসে 2026 সালে স্বাধীন ভারতবর্ষে বাস করছি।
আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু আমরা নিজেরা কতটা স্বাধীন, এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। কবি ল্যাংস্টন হিউজের কবিতাও কিন্তু আমাদেরকে এই প্রশ্নই জাগিয়ে তোলে, আমরা নিজেরা স্বাধীন না। যখন অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তি আমাদের দেশকে আক্রমণ করে, আমাদের দেশের উপর জুলুমবাজি করে, তখন কিন্তু আমরা দেখেছি যে সেই সমস্ত জাতির ভয়ে আমরা স্বাধীনতার কথা বলতে পারিনি। ইংরেজদের দমননীতি আমরা চাক্ষুষ দেখিনি ঠিকই, কিন্তু ইতিহাসের বইয়ে আমরা পাই ইংরেজরা কিরকম ভাবে আমাদের ভারতবর্ষীয়ের ওপর অত্যাচার করেছে। চাবুকের আঘাত, বুটের আঘাত, দিনের পর দিন অনাহারে থাকতে হয়েছে বহু মানুষকে। তা বলে কি একেবারেই কোনো মানুষ আহার করেনি? করেছে। সেটা কারা? যারা ছিল ঠিক ইংরেজদের দলদাস, জমিদার, জোতদার, জমিদার, জোতদার, এছাড়াও ইংরেজদের হয়ে যারাই ইংরেজদের ঠিক পক্ষপাতিত্ব করেছে, তারা প্রত্যেকেই সুখে থেকেছে। তাহলে দুঃখের মধ্যে, অত্যাচারের মধ্যে থেকেছে কারা? যারা স্বাধীনতা চেয়েছে। দেশটা আমাদের, তাই স্বাধীনতাটাও চাই আমাদের, কিন্তু অন্যের অধীনে থেকে কখনোই স্বাধীন এটা আমরা বলতে পারি না। খুব মনে পড়ে গেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার একটা লাইন। 2 বিঘা জমিতে কবি লিখছেন যে এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুঁড়ি ভুঁড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। তাই কাঙাল যারা, সারা জীবন তারা কাঙালি থেকে গেছে, আর যারা ধনী, যারা জমিদার, তারা দিনের পর দিন আরো ধনী হয়েছে। আসলে বাস্তব নিয়মটা এটাই, সবসময় শোষিতের ওপর, দুর্বলের ওপর সবলরা অত্যাচার চালিয়েছে। পৃথিবীর ইতিহাস শুধু শাসন আর শোষণের ইতিহাস। স্বাধীনতার ইতিহাস আছে কতটুকু? নেই। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা স্বাধীন নই। যদি আমরা বলি কেউ খেতে পায় তো কেউ পড়তে পায় না, কেউ পড়তে পায় তো কেউ খেতে পায় না, কিন্তু খেতেও পাই, পড়তেও পাই সেটা হাতে গোনা মুষ্টিমেয় যৎসামান্য মানুষ। যদি আমরা ধরেই নিই যে আমরা সব কিছু পাচ্ছি, আমরা সব কিছু পাচ্ছি, কি পাচ্ছি? এই তো পোশাক পরতে পাচ্ছি, জামা পরতে পাচ্ছি, পড়াশোনা করতে পারছি, স্কুলে কলেজে যেতে পারছি, সব পাচ্ছি, দুবেলা দুমুঠো খেতে পারছি, মাস ফুরালে মাইনে পাচ্ছি, সবই পাচ্ছি। তার সত্ত্বেও আমরা কি স্বাধীন? না। কেন? কারণ আমরা যা যাই করছি না কেন, যে যে কাজগুলোই করছি না কেন, সমস্ত কাজগুলোর মধ্যেই একটা বিষয় জড়িয়ে রয়েছে। সেটা কি? শর্ত। ফোনে আমরা রিচার্জ করি, রিচার্জের দাম মাসের পর মাস যদি বেড়েও যায়, তার সত্ত্বেও রিচার্জ আমাদের দরকার। আমরা স্বাধীন হলাম? মোটেও না। আজকের দিনে আমরা যদি গ্যাসের দাম, পেট্রোলের দাম সব দিক থেকে দেখতে যাই, সেগুলোও কিন্তু আমাদের ঠিক ক্ষমতার বাইরে অনেক দাম। তাহলে আমরা স্বাধীন হলাম? হলাম না। আজকে একটা ছেলে যার প্রচুর ধনসম্পত্তি রয়েছে, তাকেও স্কুলে ভর্তি হতে হবে যে ফিস দিয়ে, যার কিছুই নেই তাকেও ভর্তি হতে হবে সেই ফিস দিয়ে। তাহলে আমরা স্বাধীন হলাম? হলাম না। কিন্তু স্বাধীন আজকে কারা?
যারা আমাদের মতো সাধারণ মানুষের উপর কলম চালাতে পারে, আমাদের ভাগ্য নির্ধারণ যারা করতে পারে, স্বাধীন হচ্ছে তারা। আর আমরা যাদের ভাগ্যের জোরে বেঁচে রয়েছি, আমরা কখনোই স্বাধীন নই। কবি কি বলছেন একটু পড়ে নেওয়া যাক লাইন ধরে ধরে। স্বাধীনতা কোনোদিনও আসবে না, আজ নয়, কোনোদিনও নয়, অবশ্যই তাই। কোনোদিনও স্বাধীনতা আসবে না, কারণ স্বাধীনতা থাকে কিছু মানুষের হাতে, সব মানুষের হাতে নয়। ভয় অথবা সমঝোতার মধ্যে, তার কারণ আমাদেরও অন্য সকলের মতো অধিকার রয়েছে। এখানেই আসছে সব থেকে বড় একটা কথা, যে ভয় এবং সমঝোতার মধ্য দিয়ে কোনোদিনও স্বাধীনতা আসে না। যদি আমরা একটু ইতিহাসের পাতায় ফিরে যাই, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজি দুইজনে দুই স্বাধীনতা আন্দোলনের মুখপাত্র, কিন্তু একজন অহিংসা আন্দোলনকে বেছে নিয়েছিলেন, আর একজন সশস্ত্র সংগ্রামকে বেছে নিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলছেন যে কোনোদিনও সমঝোতার মধ্য দিয়ে স্বাধীনতা সম্ভব নয়। স্বাধীনতা সম্ভব একমাত্র সশস্ত্র সংগ্রাম এবং লড়াইয়ের মধ্য দিয়ে। কবি ল্যাংস্টন হিউজ একই কথাই বলছেন, যে ভয় আর সমঝোতার মধ্য দিয়ে কোনোদিনও স্বাধীনতা আসে না, একমাত্র স্বাধীনতার জন্য চাই অধিকারের লড়াই। কিন্তু এখানেই আশ্চর্য জিনিস, এই অধিকারের লড়াই যখনই আমরা করতে যাই, তখনই কিন্তু আমাদেরকে ব্যর্থ হতে হয়। কেন? এমন অনেক পরাক্রমশালী শক্তি রয়েছে যাদের কাছে আমরা দাঁড়িয়ে থাকতে পারি না। একটু আগেই বললাম যে বাস্তব এটাই, সমগ্র পৃথিবীতে দুর্বলের ওপর সবলের অত্যাচার, এটাই হচ্ছে বাস্তব চিত্র। এরপরে আরো বলছেন কবি, যে আমাদেরও তো অন্য সকলের মতন অধিকার রয়েছে, আলবাদ রয়েছে। একটা মানুষ সম্পূর্ণ বিলাসবহুলভাবে থাকবে, আর একটা মানুষ মাঠে ঘাটে ফুটপাতে গাছের তলায় দিনের পর দিন কাটাবে, এটা হতে পারে না একটা স্বাধীন দেশে। আরো বলছেন, দুপায়ের ওপর দাঁড়িয়ে থাকার দু কাটা জমির মালিকানার। আজকে বিঘের পর বিঘে জমি আছে খুব মুষ্টিমেয় মানুষের, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ আজকে আশ্রয়হীনভাবে থাকে। আশ্রয়হীনভাবে বলার যদিও বা কোনো কারণ নেই, কোনো না কোনোভাবে আশ্রয় পায় তারা, কিন্তু বহু মানুষ রয়েছে দেশের যারা ঠিক মাঠে ঘাটে গাছের তলায় ফুটপাতে এইভাবে তাদেরকে দিন কাটাতে হয়। 2 কাঠা তো দূরের কথা, 2 মিটার জমিও তাদের জন্য নেই। খুব মনে পড়ে গেল একটা কবিতা, অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতা, যেখানে তিনি বলছেন যে ওই যে ছন্নছাড়ার দল দেখছেন না, যে গেলেই লিফট চাইবে, তাদের কিচ্ছু নেই। না আছে তাদের জন্য বেড হসপিটালের, না আছে তাদের জন্য স্কুল কলেজে পড়ার অধিকার, হ্যাঁ, না আছে তাদের ঘর, না আছে দুয়ার, না আছে তাদের চিকিৎসা, তাদের কিচ্ছু নেই। কেন না? তারা যে নৈরাজ্যের বাসিন্দে। আজকে সত্যিই ভাবতে অবাক লাগে, স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে আমরা নৈরাজ্যকর ভারতবর্ষে দাঁড়িয়ে রয়েছি। যাই হোক, আরো কবি বলছেন যে শুনে শুনে কান পচে গেল, সময়ে সবই হবে। বলে না যে আমরা ঠিক ছোটবেলা থেকে শুনে শুনে আসছি যে আজ নয় ঠিক একটা সময় আসবে, ঠিক হবে। আমরা এখনো ভাগ্যকে বিশ্বাস করি যে ঈশ্বর কোনো না কোনো দিন আমাদের দিন দেবে, যেদিনে আমরাও কিন্তু সব পাবো সময়ে। কিন্তু এই ভাবতে ঈশ্বরের উপর, ভাগ্যের উপর এই ভরসা বা বিশ্বাস রাখতে রাখতে কানটা পচে গেল। কবিও তাই বলছেন, সময়ে সব হবে, কিন্তু সেই সময়টা আসবে কবে? মৃত্যুর পরে? মৃত্যুর পরে তো আমাদের কোনো রকম অধিকার পাওয়ার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। যার অধিকার সে যদি মারাই যায়, তাহলে অধিকারটা কে ভোগ করবে? তাই কবি বলছেন যে মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না। একদমই তাই, কারণ মৃত্যুর পর তো সে মানুষ স্বাধীন। মৃত্যুই একমাত্র বস্তু যার কাছে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীব স্বাধীনতা পায়। জীবনের কাছে আমরা কোনোদিনও স্বাধীনতা পাবো না।
কারণ জীবন হচ্ছে বিষাদময়, জীবন হচ্ছে দুঃখময়। যতদিন জীবন থাকবে এই জীবনের মধ্যে দুঃখ, জ্বালা, দুর্দশা, যন্ত্রণা এগুলো লেগেই থাকবে। এগুলোর অবসান ঘটবে তখনই যখন আমাদের মৃত্যু ঘটবে। মৃত্যুই সবকিছুর শেষ ঠিকানা। তাহলে স্বাধীনতাটা পাবো, এই স্বাধীনতার যে অধিকার, এটা তাহলে কখন? এটা তো আমাকে জীবদ্দশায় পেতে হবে। তাই কবি বলছেন যে মৃত্যুর পর স্বাধীনতা পেয়ে আমার লাভ কি? জীবদ্দশায় যদি না আমি পৃথিবীর সমস্ত কিছু ভোগ করতে পারলাম। আসলে সবকিছুই তো প্রত্যেকটা মানুষের জন্য ভোগের বস্তু। তাহলে একটা মানুষ ভোগ করবে, অপর মানুষ কেন অভোগী হয়ে থাকবে? ঠিক যেন ওই অভাগী স্বর্গের মতো শরৎচন্দ্রের। এ কথাগুলো চলেই আসে বলতে বলতে। কোনোদিন হয়তো অভাগী স্বর্গও পড়াবো, তোমরা বুঝবে। হ্যাঁ, তাই কবি বলছেন যে সেই সময়ের কোনো প্রয়োজন নেই। আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? আমার এখন খিদে রয়েছে, খাবার চাইতে যাচ্ছি, বলছে কালকে খাবার দেবে। তাহলে আজকের ক্ষুধা আমার কিভাবে নিবারণ হবে? তাই আগামীকালের রুটি দিয়ে আজকে বাঁচতে পারবো না। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চার যারও ঝলসানো রুটি। এটা সুকান্ত ভট্টাচার্যের কবিতা। তিনিও বলেছেন একই কথা। ক্ষুধা নিয়ে সুকান্ত ভট্টাচার্য কবিতা লিখছেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তিনি পূর্ণিমার চাঁদকেও তখন খাবার রুটি মনে করছেন। কেন? এক বিরাট নৈরাজ্যকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল কবি সুকান্ত ভট্টাচার্যকেও। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। বিড়ি খেয়ে নিজের ক্ষুধা নিবারণ করেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। একটু যদি এগিয়ে যায়, বলছে স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ, বাঁচার জন্য, একটা বড় প্রয়োজনের জন্য। প্রত্যেকটা মানুষ বাঁচতে চায়, শুধু মানুষ কেন, প্রত্যেকটা প্রাণী বাঁচতে চায়। আমরা যদি একটা পিঁপড়েকে মেরে দিতে চাই, সেই পিঁপড়েটাও কিন্তু মরতে চায় না, বাঁচতেই চায়। যখন আমরা মাংসের দোকানে গিয়ে একটা মুরগি অথবা একটা ছাগল যাকেই আমরা কাটতে যাই না কেন, মুরগিটা যে ছটপট করে বা ছাগলটা যে ছটপট করে, আসলে সে কিন্তু বাঁচার জন্য ছটপট করে। যন্ত্রণা তার অসহ্য যন্ত্রণা হয়, কিন্তু সেই প্রাণীটাও বাঁচতে চায়, একটা ছোট্ট পিঁপড়েও বাঁচতে চায়। মানুষ তো অমৃতের পুত্র, মানুষ তো সর্বশ্রেষ্ঠ জীবেদের মধ্যে, তাহলে তার তো বাঁচার অধিকার আছেই সবার আগে। কিন্তু বেঁচে কি হবে যদি সে স্বাধীনতাই না পেল? যদি সে রাষ্ট্রের, একটা দেশের সমস্ত মৌলিক অধিকারগুলোই ভোগ করতে না পারলো, তাহলে তার বেঁচে লাভটা কি? আজকে না হয় আমরা সমস্ত কিছু ভোগ করছি, কিন্তু একটা বিষয় তোমরা ভেবে দেখবে যে মাঠে ঘাটে যারা কাজ করে, যারা ফুটপাতে থাকে, যারা রিক্সা চালায়, যারা একটা ছোট্ট জুতো সারাইয়ের দোকান খুলেছে, বা অনেক এরকম মানুষ রয়েছে, রাষ্ট্রের মৌলিক অধিকার কি এটা তাদের জানাই নেই। তারা শুধু খেয়ে পরে বেঁচে থাকতে চায়, একটুকু স্বাধীনতা চাই, সেটাও তারা পায় না ঠিকঠাক ভাবে। কেন পায় না? একটা রিক্সায় চাপলো কোনো একটা মানুষ, রিক্সার ভাড়া হয়তো 30 টাকা, দরদাম করে তাকে দিচ্ছে 15 টাকা। তাহলে সেই মানুষটার সারাদিনের সংসার চলবে কি করে? মানুষ এভাবেই কিন্তু পরাধীন হয়ে যাচ্ছে একটা প্রভাবশালী মানুষের কাছে। কবিও কিন্তু তাই বোঝাতে চাইছেন এই কবিতায়। তাই কবি শেষে বলছেন, আমিও তো সেখানেই বাস করি তুমি যেখানে, তাই স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন। স্বাধীনতা প্রত্যেকটা মানুষের প্রয়োজন। কোনো এক বিশেষ ব্যক্তির জন্য স্বাধীনতা, এই যে মৌলিক অধিকার, স্বাধীন বা স্বাধীনতার যে অধিকার, এই মৌলিক অধিকারটি আমাদের রাষ্ট্রীয় আইনে যে রয়েছে, ভারতীয় আইনে যে রয়েছে, এটা শুধুমাত্র কোনো এক বিশেষ ব্যক্তির জন্য নয়, প্রত্যেকটা মানুষের জন্য। তাই কবি শেষে গিয়ে বলছেন যে আমারও স্বাধীনতার প্রয়োজন যেমন তোমারও প্রয়োজন। তাই অল ওভার এই কবিতা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আসলেই এই যে স্বাধীনতা,
যেটা কবি এখানে দেখাতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন যে আজকের দিনে কেন একেবারে পৃথিবী সৃষ্টির আদি লগ্ন থেকেই এই স্বাধীনতা পরাধীনতার সঙ্গে আমরা পরিচিত হয়ে আছি। যখন ইতিহাসের যুগে আদিম যুগ আমরা পাই, আদিম যুগের সময় থেকেই যে জাতি যতটা বেশি সবল, যে গোষ্ঠীটা যতটা বেশি সবল, সে গোষ্ঠীটা দুর্বল গোষ্ঠীর সঙ্গে লড়াই করে তাদের ভূমি, তাদের সমস্ত জমি, সমস্ত কিছু কেড়ে নিয়ে তাদেরকে দাসে পরিণত করেছে। এই দাস প্রথা আমরা কিন্তু ইতিহাসের পাতা থেকে এগুলো পড়ে এসেছি, একদম প্রাচীনকাল থেকে। বর্তমান সময়েও কিন্তু সেটার অবসান এখনো পর্যন্ত হয়নি। আজকের দিনেও যারা সবল জাতি, যারা সবল গোষ্ঠী, যারা সবল শ্রেণী, তারা প্রত্যেকেই দুর্বলের ওপর অত্যাচার করে, তাদের নিপীড়ন করে, তাদের সমস্ত কিছু কেড়ে নিতে চায়। এটাই পৃথিবীর বাস্তব ইতিহাস। কিন্তু এই পরাধীনতা থেকে বেরিয়ে আসার একটাই উপায়, সেটা হচ্ছে ভয় না করে, সমঝোতা না করে স্বাধীনতার জন্য লড়াই। তাই কবি বারংবার বলেছেন যে ভয় এবং সমঝোতার মধ্য দিয়ে কোনোদিনও স্বাধীনতা পাওয়া যায় না, একমাত্র লড়াই আমাদের স্বাধীনতা ফিরিয়ে আনতে পারে। বিপ্লবই কিন্তু নিয়ে আসতে পারে স্বাধীনতা। কিসের স্বাধীনতা? স্বাধীনভাবে বেঁচে থাকার স্বাধীনতা। কিসের স্বাধীনতা? স্বাধীনভাবে শিক্ষা গ্রহণের স্বাধীনতা। কিসের স্বাধীনতা? দুবেলা দুটো খেয়ে পড়ে বেঁচে থাকার স্বাধীনতা। কিসের স্বাধীনতা? স্বাধীনভাবে পথে ঘাটে, মাঠে ময়দানে যেখানে ইচ্ছা কাজ করার স্বাধীনতা, হেঁটে চলার স্বাধীনতা, সমস্ত কিছুর স্বাধীনতা। তাই স্বাধীনতাই মানুষের একমাত্র মূলধন, যেটা এই কবিতার মূল বিষয়বস্তু। আজকের ক্লাস এখানেই শেষ করছি। শেষ করার আগে আমার আজকের এই যে স্বাধীনতা কবিতাটি আলোচনা, এটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করেও জানাবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ক্লাসগুলো আস্তে আস্তে তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমাদেরই উপকার হবে এতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।